ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের ৮ নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো দেখবো। একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। আই, ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায়? স্ট্র্যাটোস্ফিয়ার। ২, বায়ুর গতিবেগ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? অ্যানিমোমিটার। ৩, বৃষ্টিচ্ছায় অঞ্চলের উদাহরণ হচ্ছে পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল। ৪, তুলো উৎপাদনের জন্য আদর্শ মাটি কালো মাটি। ৫, উচ্চ রক্তচাপ কমায় প্রদত্ত কোন ভেষজ উদ্ভিদ? সর্পগন্ধা। ৬, বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় ১৯৭২ সালে। ২ আছে শূন্যস্থান পূরণ। আয়, রস উপসাগরের তীরে মাউন্ট এরেবাস আন্টার্কটিকা জীবন্ত আগ্নেয়গিরি। ২, কোন স্থানের জলবায়ু সেই অঞ্চলের আবহাওয়া দ্বারা নিয়ন্ত্রিত হয়? ৩, বিশ্ব অরণ্য দিবস পালিত হয় ২১শে মার্চ। ৪, কাজিরাঙা একটি জাতীয় উদ্যান। ৩-এর আইতে আছে অ্যালবেডো কি? এটা আছে তোমাদের বইয়ের ৪৬ পাতায়। লিখবে সূর্যরশ্মির ২০০ কোটি ভাগের ১ ভাগ মাত্র পৃথিবীতে এসে পৌঁছায়, একে বলা হয় আগত সৌরবিকিরণ। আগত সৌরবিকিরণকে ১০০% ধরলে তার মাত্র ৫১% ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে, একে বলে কার্যকরী সৌরবিকিরণ। বাকি ৪৯%-এর মধ্যে ৩৫% মহাশূন্যে ফিরে যায়, একে বলে অ্যালবেডো। ২-এ আছে খাদার এবং ভাঙ্গর কি? এটা আছে তোমাদের বইয়ে ৮৪ পাতায়। লিখবে ভারতে নদী তীরবর্তী উর্বর নবীন পলিমাটিকে বলা হয় খাদার এবং তার পশ্চাৎবর্তী অনুর্বর প্রাচীন পলিমাটি ভাঙ্গার নামে পরিচিত। ৪-এর ১ নম্বর প্রশ্ন, আন্টার্কটিকা জীবজগৎ সম্বন্ধে আলোচনা করো। এটা আছে তোমাদের বইয়ের ৪১ পাতায়। লিখবে চিরতুষারে ঢাকা আন্টার্কটিকায় কোনো গাছপালা নেই, একমাত্র গ্রীষ্মকালে সমুদ্রের ধারে কোথাও সামান্য বরফ গলে গেলে মস, লাইকেন, শ্যাওলা জন্মায়। আন্টার্কটিকার একমাত্র স্থায়ী বাসিন্দা হলো পেঙ্গুইন, ভয়ঙ্কর ঠান্ডাতেই এরা অভ্যস্ত। চারপাশের সমুদ্রে প্রচুর মাছ, সামুদ্রিক পাখি, তিমি, সিল দেখা যায়। আন্টার্কটিকার সমুদ্র চিংড়ি জাতীয় ক্রিলে ভর্তি। মাছ, ক্রিল হলো পেঙ্গুইনদের প্রধান খাদ্য। পেঙ্গুইনরা উঠতে পারে না কিন্তু ভালো সাঁতার কাটতে পারে। প্রায় ১৭ রকম প্রজাতির পেঙ্গুইন আছে আন্টার্কটিকায়। এদের মধ্যে এম্পেরার পেঙ্গুইন সব থেকে বড় হয়, প্রায় ৮ ফুট লম্বা আর ওজন প্রায় ৩০ কেজি। সারা শরীরে চকচকে পালকে ঢাকা থাকে যা জলে ভেজে না। ঠান্ডা থেকে বাঁচতে ত্বকের নিচে পুরু চর্বির স্তর থাকে। ২ নম্বর বলেছে মৌসুমি বায়ুর বৈশিষ্ট্য আলোচনা করো। এটা রায়মার্টিনের ২৬২ পাতায় রয়েছে। এই যে মৌসুমি বায়ু কাকে বলে, বৈশিষ্ট্যগুলো লেখো। এই যে বৈশিষ্ট্য আছে টোটাল ৬টা। ১ বলছে মৌসুমি বায়ু ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার দিক পরিবর্তন করে। আমাদের দেশে এই বায়ু গ্রীষ্মকালে আসছে দক্ষিণ পশ্চিম দিক থেকে এবং শীতকালে ফিরে যায় উত্তর পূর্ব দিক দিয়ে। ২ নম্বর পয়েন্ট হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু জলভাগের ওপর দিয়ে আসায় প্রচুর বৃষ্টি ঘটায়, তাই গ্রীষ্মকাল আর্দ্র হয়। কিন্তু উত্তর পূর্ব মৌসুমি বায়ু স্থলভাগ দিয়ে ফেরার সময় জলীয় বাষ্পের অভাবে বৃষ্টিপাত ঘটাতে পারে না, তাই শীতকাল শুষ্ক। ৩ হচ্ছে সারা দেশে মৌসুমি বায়ুর প্রভাবে সমান পরিমাণে বৃষ্টিপাত হয় না। যেমন মেঘালয়ের মৌসিনরামে পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাত হয় কিন্তু রাজস্থানে খুব কম বৃষ্টিপাত হয়। ৪, মৌসুমি বায়ুর খামখেয়ালি পনার জন্য কোথাও প্রচুর বৃষ্টির কারণে বন্যা হয়, আবার কোথাও বৃষ্টির অভাবে খরা দেখা দেয়। ৫, উত্তর পূর্ব মৌসুমি বায়ুর একটা অংশ বঙ্গোপসাগরের ওপর দিয়ে এসে জলীয় বাষ্প সংগ্রহ করে করমণ্ডল উপকূলে শীতকালে বৃষ্টি ঘটায়। ৬, ভারতে কৃষিকাজ আর অর্থনীতি অনেকটাই মৌসুমি বায়ুর ওপরে নির্ভরশীল। অথবাতে আছে মাটি সংরক্ষণের পদ্ধতিগুলো লেখা। এটা তোমাদের বইয়ের ৮৬ পাতায় রয়েছে। মাটি সংরক্ষণ, এই যে মাটির ওপরের স্তরে নানা জৈব পদার্থ থাকে। এই স্তর ক্ষয় হলে মাটি সাধারণত অনুর্বর হয়ে পড়ে। মাটি আমাদের নানা প্রয়োজনে লাগে। উদ্ভিদের জন্মানো, চাষবাস, ঘরবাড়ি নির্মাণ, বিভিন্ন জীবের আবাসস্থল প্রভৃতি কারণে মাটি বিশেষ গুরুত্বপূর্ণ উপাদান, তাই মাটি সংরক্ষণ করা দরকার। মাটি সংরক্ষণ করতে গেলে আমাদের যা করা উচিত, ১ হচ্ছে পশুচারণ নিয়ন্ত্রিত মাত্রায় করা উচিত। ২, মাটির বেশি গভীরের খনিজ সম্পদ আহরণ বন্ধ করা উচিত। ৩, পাহাড়ের ঢালু অংশে ধাপ কেটে চাষ করা উচিত। ৪, গাছ কাটা বন্ধ করা উচিত। ৫, অনেক বেশি সংখ্যায় চারা গাছ লাগানো উচিত। আর ৬, বেশি ঢালযুক্ত অংশে রাস্তাঘাট, ঘরবাড়ি নির্মাণ করা উচিত নয়।
5-এ আছে বায়ুমণ্ডল কাকে বলে, বায়ুমণ্ডলের স্তরবিন্যাসটি সংক্ষেপে আলোচনা করো। এটা আছে তোমাদের বইয়ের 31 পাতায়, জলস্থল বায়ু চ্যাপ্টারে রয়েছে। বায়ুমণ্ডল কাকে বলে এইটা লিখবে যে পৃথিবীর গায়ে চাদরের মতো লেগে থাকা বায়ুস্তরই হলো বায়ুমণ্ডল। তারপরে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস বলে হেডিং করে লিখবে যে বায়ুমণ্ডলকে 5 ভাগে ভাগ করা হয়, ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার। এবার লিখবে ট্রোপোস্ফিয়ার বলে হেডিং করবে, লিখবে যে বিস্তার হচ্ছে, অবস্থান হচ্ছে ভূপৃষ্ঠ থেকে ওপরে 16 কিলোমিটার পর্যন্ত যে বায়ুস্তর আছে তার নাম হচ্ছে ট্রোপোস্ফিয়ার। আর বৈশিষ্ট্য বলে হেডিং করে লিখবে যে এই স্তরে ধুলোর কণা জলকণা থাকে বলে মেঘঝড় বৃষ্টি হয়, এটা একটা পয়েন্ট। 2, পৃথিবীর বিভিন্ন জায়গায় আবহাওয়ার রকমফের দেখা যায়। 3, ট্রোপোস্ফিয়ার স্তরে যত উঁচুতে ওঠা যায় তাপমাত্রা তত কমতে থাকে, প্রতি 1000 মিটার উচ্চতায় 6.5 ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা কমে। তারপরে আসবে স্ট্র্যাটোস্ফিয়ার বলে হেডিং করবে, লিখবে অবস্থান হচ্ছে ট্রোপোস্ফিয়ারের ওপরে ভূপৃষ্ঠ থেকে 50 কিলোমিটার পর্যন্ত বায়ুস্তর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। বৈশিষ্ট্য বলে হেডিং করে 1 নম্বর পয়েন্ট করবে যে এখানে বাতাসের পরিমাণ কম, ধুলোর কণা জলকণা নেই, তাই মেঘ বৃষ্টি কিছু হয় না। 2 নম্বর পয়েন্ট, জেট প্লেনগুলোই শান্ত স্তর দিয়ে চলাচল করে। 3, এখানে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়তে থাকে। আর 4, এই স্তরে 20 থেকে 25 কিলোমিটার উচ্চতায় ওজোন গ্যাসের একটা স্তর আছে যা সূর্য থেকে আসা ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি থেকে আমাদের রক্ষা করে। এরপরে লিখবে মেসোস্ফিয়ার বলে হেডিং করবে, অবস্থান লিখবে স্ট্র্যাটোস্ফিয়ারের ওপরে ভূপৃষ্ঠ থেকে 80 কিলোমিটার পর্যন্ত এই স্তরটি বিস্তৃত। আর বৈশিষ্ট্য লিখবে যে এই স্তরে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমতে থাকে। তারপরের 4 নম্বর হেডিংটা করবে থার্মোস্ফিয়ার, বিস্তার লিখবে যে মেসোস্ফিয়ারের পর প্রায় 300 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হচ্ছে থার্মোস্ফিয়ার। বা বৈশিষ্ট্য লিখবে এখানে 1 হচ্ছে বাতাস নেই তাই আকাশকে কালো দেখায়। 2, এই স্তরে আরেক নাম হচ্ছে আয়নোস্ফিয়ার। 3, অতিবেগুনি রশ্মির কারণে এই স্তরের তাপমাত্রা 200 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। আর 4 হচ্ছে এই স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে, তাই আমরা রেডিও শুনতে পাই। 5 নম্বর পয়েন্ট করবে এক্সোস্ফিয়ার, এর অবস্থান লিখবে যে থার্মোস্ফিয়ারের পরে আছে থার্মোস্ফিয়ারের পরে হচ্ছে এক্সোস্ফিয়ারের অবস্থান। বৈশিষ্ট্য, এক্সোস্ফিয়ারের পরে আছে সীমাহীন মহাকাশ, কৃত্রিম উপগ্রহ মহাকাশ স্টেশন এই স্তরে থাকে। অথবাতে আছে বায়ুমণ্ডল কি পৃথিবীর 5টি মহাসাগর সম্বন্ধে সংক্ষেপে লেখো। এটা তোমাদের বইয়ে 33 আর 36 পাতায় আছে। বায়ুমণ্ডল লিখবে সৃষ্টির বহু কোটি বছর পর পৃথিবীর বাইরেটা বেশ ঠান্ডা হয়ে আসে, তখন আকাশে রাশি রাশি জলীয় বাষ্প ঠান্ডা হয়ে অবিশ্রান্ত বৃষ্টির মতো পৃথিবীতে নেমে আসে। হাজার হাজার বছর ধরে সেই প্রবল বৃষ্টির জলে পৃথিবীর নিচু জায়গাগুলো ভরাট হয়ে সাগর মহাসাগর তৈরি হয়। পৃথিবীর মোট জলভাণ্ডারের নাম হলো বায়ুমণ্ডল। এতটা না লিখে 1 নাম্বার আছে, তো এটাও লিখে দিলে শুধু হবে যে পৃথিবীর মোট জলভাণ্ডারের নাম হলো বায়ুমণ্ডল। কারণ বলেছে বায়ুমণ্ডল কি কাকে বলে বলেনি, শুধু বায়ুমণ্ডল কি বলেছে 1 নাম্বার। তো লিখবে পৃথিবীর মোট জলভাণ্ডারের নাম হলো বায়ুমণ্ডল। এবার বলেছে 5টি মহাসাগর সম্বন্ধে সংক্ষেপে লেখো, এটা আছে তোমাদের বইয়ের 36 পাতায়। লিখবে যে এই যে সুমেরু মহাসাগর, উত্তর মেরুর চারিদিকে ক্ষুদ্রতম মহাসাগর। 2 হচ্ছে প্রশান্ত মহাসাগর, বৃহত্তম মহাসাগর, পৃথিবীর প্রায় অর্ধাংশ জুড়েই এর বিস্তার। আটলান্টিক মহাসাগর, দ্বিতীয় বৃহত্তম মহাসাগর, পশ্চিমে উত্তর ও দক্ষিণ আমেরিকা এবং পূর্বে ইউরোপ আর আফ্রিকার মাঝে অবস্থিত। ভারত মহাসাগর, তৃতীয় বৃহত্তম মহাসাগর। কুমেরু মহাসাগর, প্রশান্ত, আটলান্টিক এবং ভারত মহাসাগরের দক্ষিণ প্রান্ত এই নামে পরিচিত। এই ছিল আজকের আমাদের ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের 8 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।